গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের সাজঘর পর্ব ৪। আসিফ বলল, দুলাভাই, আপনার মনে হয় খানিকটা নেশা হয়ে গেছে। ফরহাদ সাহেব সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ হয়েছে, আমি নিজেই বুঝতে পারছি। অভ্যেস নেই, তারপর গরমও পড়েছে প্রচণ্ড। অল্পতেই চলো উঠে পড়ে। আপনি তো কিছুই খেলেন না। ইচ্ছে করছে না। টেস্টলেস সব খাবার, মনে হচ্ছে মানুষের বমি খাচ্ছে। ভালো কথা, বমির ইংরেজি কি জানো নাকি? কদিন ধরেই ভাবছি কাউকে জিজ্ঞেস করব, মনে থাকে না। গাড়িতে উঠে ফরহাদ সাহেব আবার ঝিম মেরে গেলেন। আসিফ বলল, দুলাভাই, আপনি কি গাড়ি চালাবেন? ব্যাস, ভয় নেই, অ্যাক্সিডেন্ট করব না। স্টিয়ারিং হুইল ধরা মাত্র আমি সোবার হয়ে যাই। তাছাড়া ধরো, অ্যাক্সিডেন্ট যদি করেই ফেলি, তোমার কি আর হবে? গাড়িতে উঠে ফরহাদ সাহেব সত্যি সত্যি সোবার হয়ে গেলেন। সহজভাবে গাড়ি চালাতে লাগলেন। হাসি মুখে বললেন, ভয় কমেছে? কমেছে। আসিফ, তোমার জন্য আমি একটা ব্যবস্থা করে দেব। চিন্তা করবে না, আমাকে খানিকটা সময় দাও, ধরো মাসখানেক। থ্যাঙ্কস দুলাভাই। কোথায় যাবে বলো, তোমাকে নামিয়ে দেই। যে কোনো জায়গায় নামিয়ে দিলেই হবে, আমার বিশেষ কোথাও যাওয়ার প্রোগ্রাম নেই। ফরহাদ সাহেব গাড়ি পার্ক করলেন। আসিফ নেমে পড়লেন। ফরহাদ সাহেব বললেন, 1 সেকেন্ডের জন্য দাঁড়াও, তোমার সঙ্গে কিছু মিথ্যে কথা বলা হয়েছে, সত্যি কথাটা বলে ফেলি। কোন বিষয়? আমি ওই লোকের স্ত্রীকে টেলিফোন করিনি। ভদ্রলোক যেমন চেয়েছেন সে মতো ব্যবস্থা হয়েছে। গত পরশু আমি বিল পেয়েছি। যাই, কেমন? ফরহাদ সাহেব গাড়ি নিয়ে ছুটে বের হয়ে গেলেন। রাস্তায় যানবাহনের জটলা, কিন্তু তার গাড়ি দ্রুত চলছে। আসিফ লাল রঙের গাড়িটির দিকে তাকিয়ে রইল। একজন মানুষের সঙ্গে অন্য মানুষের সম্পর্কের ব্যাপারটা বেশ অদ্ভুত। আসিফ নিজের আত্মীয় স্বজন কারোর সঙ্গেই কেমন যে সহজ হতে পারে না। অদৃশ্য একটা পর্দা থেকেই যায়, অথচ এ মানুষটিকে খুবই আপন মনে হয়। যদিও আসিফের বোনের সঙ্গে এই লোকটির তেমন অন্তরঙ্গতা বিয়ের এত বছরেও তৈরি হয়নি। কুৎসিত সব ঝগড়া হয়। অন্য বোনদের সঙ্গে তাদের স্বামীদের ভাবটা কেমন আসিফ জানে না। অন্যদের সঙ্গে যোগাযোগ নেই বললেই হয়। মা বেঁচে থাকতে খানিকটা যোগাযোগ ছিল। মা পালা করে এক এক মেয়ের বাসায় থাকতে। ঈদ উপলক্ষে তাদের সঙ্গে দেখা করতে গিয়ে বোনদের সঙ্গে দেখা হতো। বোনরা কড়া কড়া কথা শোনাতো। যার মূল ব্যক্তি আসিফ ভয়াবহ একটা চরিত্র। আসিফের মেজ বোন একটা কথা প্রায় সরাসরি বলে, বাবা, এত সকাল সকাল মরে গেল। বাবা এত সকাল সকাল মরে গেল শুধুমাত্র আসিফের কারণে। আসিফের ওপর বাবার কত আশা ছিল। আসিফ বাবাকে কষ্ট দেওয়ার জন্য ইচ্ছা করে পড়াশোনা ছেড়ে দিল। নয়তো যে ছেলে 5 বৃত্তি পরীক্ষায় ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়, সে কি করে ম্যাট্রিকে প্রথমবার ফেল করে, দ্বিতীয়বার 3rd ডিভিশনে পাশ করে, আইরে কম্পার্টমেন্টাল পায়। বাবা মরে গেল এই দুঃখে। যে কোনো কথায় অনেকবার শুনলে সেটাকে সত্যি বলে মনে হয়। রেসকোর্সের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে এ মুহূর্তে আসিফের মনে হচ্ছে মেজো আপার কথা সত্যি হলেও হতে পারে। বৈশাখ মাসের দুপুরে হাঁটতে হাঁটতে সে খানিকটা বিষণ্ণ বোধ করল। আর মনে হলো সব মানুষের অন্তত একবার করে হলেও জীবনের গোড়া থেকে শুরু করার সুযোগ থাকলে ভালো হতো। বড় ধরনের ভুলগুলি অন্তত শোধরানো যেত। তার সবচেয়ে বড় ভুল কোনটি? নাটক।
আর লিনা, রিনাও কি তার মতো বড় কোনো ভুল করেছে? একবার তাকে জিজ্ঞেস করলে কেমন হয়? আসিফ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। প্রচণ্ড পানির পিপাসা হচ্ছে, আশেপাশে পানি খাবার কোনো ব্যবস্থা নেই। ঢাকা শহরের নানান জায়গায় এখন চমৎকার ফোয়ারা। এসব ফোয়ারার পানি কি খাওয়া যায়? প্রেস ক্লাবের কাছের ফোয়ারার পানি একবার এক তৃষ্ণার্ত বৃদ্ধকে খুব আগ্রহ করে খেতে দেখেছিল। বৃদ্ধের চেহারা বেশ সম্ভ্রান্ত, হাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের লোকদের মতো চামড়ার ব্যাগ। সেই ব্যাগ পাশে রেখে ফোয়ারার পানিতে হাত মুখ ধুয়ে বেশ আয়োজন করে পানি খেল। দৃশ্যটা আসিফের এতই মজা লাগলো যে সে এগিয়ে গেল। বৃদ্ধ খুব আন্তরিক ভঙ্গিতে আসিফকে বললে, সরকার পানি খাওয়ানোর ভালো ব্যবস্থা করছে, খুবই উত্তম ব্যবস্থা। আসিফের ইচ্ছে করছে এরকম কোন একটা ফোয়ারার কাছে গিয়ে ওই বৃদ্ধের মতো হাত মুখ ধুয়ে খুব আয়োজন করে খানিকটা পানি খায়। লোকজন পাগল ভাববে নিশ্চয়। ভাবুক, মাঝে মাঝে পাগল হতে ইচ্ছে করে। সে সত্যি সত্যি হেঁটে হেঁটে প্রেস ক্লাবের ফোয়ারাটার কাছে এলো। ফোয়ারা বন্ধ, শুকিয়ে খটখট করছে। কিছু জিজ্ঞেস না করতেই একজন বলল, সন্ধ্যার সময় লাল বাতি জ্বালাইয়া সারে। সন্ধ্যা পর্যন্ত সে কি অপেক্ষা করবে? অপেক্ষা করলে কেমন হয়? আসিফ নিজের পাগলামিতে নিজেই হেসে ফেলল। ঝুম বৃষ্টি পড়ছে। মজনু চুলায় কেটলি চাপিয়ে বিরক্ত মুখে বৃষ্টি দেখছে। বৃষ্টি মানেই যন্ত্রণা, চা বেশি লাগবে, দুবারের জায়গায় তিনবার কেটলে বসাতে হবে। তিনবারের মতো চা পাতা নেই, চা পাতা আনতে যেতে হবে। রিহার্সালের সময় বাইরে কোথাও যেতে তার ভালো লাগে না। প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে মজা কোথায়? তাছাড়া বৃষ্টির সময় সবাই আসেও না, রিহার্সাল ঠিকমতো হয় না, আগে আগে শেষ হয়ে যায়। রিহার্সাল বাদ দিয়ে গোল হয়ে বসে গল্পগুজব করে। আগে কাজ, পরে গল্পগুজব। এই জিনিসটা এরা বোঝে না, ছাগলের দল। কেটলিতে চায়ের পাতা ফেলে মজনু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মনে হচ্ছে লাস্ট সিনটা আজও হবে না। লাস্ট সিনটাই সবচেয়ে মারাত্মক। প্রায় দিনই এই সিন হচ্ছে না। আজমল সাহেব আসেন না, তার নাকি মায়ের অসুখ। লাস্ট সিনের মেইন অ্যাক্টর হচ্ছে আজমল হুদা। মজনু মতে আজমল সাহেব হচ্ছে এই টিমের ২ নম্বর অ্যাক্টর, ১ নম্বর আসিফ সাহেব। এই দুজন না থাকলে টিম কানা। তবে নতুন মেয়ে পুষ্প মন্দ না, লীনা আপার কাছাকাছি, কিংবা কে জানে লীনা আপার চেয়ে বোধহয় ভালো। তবে লীনা আপার ডায়লগ দেবার সময় শুরুর সব কথাতেই কি সুন্দর করে হাসে। এই মেয়ে সেটা করে না। এই মেয়ে একটু বেশি গম্ভীর। এই গাম্ভীর্যটাও ভালো লাগে, হাসিটাও ভালো লাগে। কে জানে কোনটা বেশি ভালো। মজু ভেতরে উকি দিল। উকি দেবার মূল কারণ আজমল হুদা এসেছে কিনা দেখা। না আসেনি, তার মায়ের অসুখ বোধহয় আরো বেড়েছে। এসব বুড়াবুড়ি মা বাবা নিয়ে বড় যন্ত্রণা। কাজের কাজ কিচ্ছু পারে না, অসুখ বাঁধিয়ে অন্য সবের কাজের ক্ষতি করে। মজনুর খুবই মন খারাপ হলো। এর মধ্যে যা একটু আনন্দের ব্যাপার আছে তা হচ্ছে অনেকদিন পর লীনা আপা এসেছে। একদম কোণার দিকের একটা চেয়ারে একা একা বসে আছে। স্টেজের উপরে আসিফ এবং পুষ্প। আসিফ নিচু গলায় পুষ্পকে কি যেন বলছে, পুষ্প মন দিয়ে শুনছে। লীনা আপা এক দৃষ্টিতে ওইদিকে তাকিয়ে আছে। মজনু লীনার সামনে এসে বলল, কেমন আছেন আফা? ভালো। তুই কেমন আছিস রে মজনু? যে ভালো। লীনা হাসি মুখে বলল, পুষ্প কেমন পাঠ করছে রে মজনু? তোর তো আবার সবকিছুতেই নম্বর দেওয়া। পুষ্প কত নম্বর? ৩ নম্বরে আফা। ২ নম্বরে কে আছে? আজমল সাহেব। তাই নাকি? যে কাজটা অনুচিত হয়েছে আফা।
আজমল স্যারের মতো লোকরে ছোট একটা পার্ট দিছে, ছোট হলেও গুরুত্বপূর্ণ রোল। তার উপর ভর করেই তো নাটক দাঁড়িয়ে আছে। কথাটা ঠিক। মজনুর বড় ভালো লাগে। লীনা আপা তার সঙ্গে হেলাফেলা করে কথা বলে না। তার কথা শুনে অন্যদের মতো হেসে ফেলে বলে না, যা ভাগ। কি সুন্দর করে বুঝিয়ে দিল কেন আজমল সাহেবের পার্ট এত ছোট। জিনিস থাকলে ছোট হাত দিয়েও আসর মাত করা যায়। আজমল সাহেব যতক্ষণ স্টেজে থাকে ততক্ষণ শরীরে রক্ত গরম হয়ে থাকে। মনে হয় কি সালাদ দুনিয়া, লাথিমারি দুনিয়া। লীনা বলল, আজ আমাকে একটু চা দিস তো মজনু, চা খেতে ইচ্ছে করছে। আনতাসি আফা, শুনলাম বিদেশে যাইতাছেন। ইন্ডিয়া যাচ্ছি, দূরে কোথাও না। তুই কার কাছে শুনলি? বলা বলি করতেছিল সব। কবে যাইতাছেন আফা? পরশু। পরশু রাত ৯টার দিকে ফ্লাইটে। তোর জন্য কি কিছু আনতে হবে? না আফা। আনন্দে মজনুর চোখে প্রায় পানি এসে যেত, যদি না প্রণববাবু চেঁচিয়ে বলতেন, গাদা কই, চা কই, ১ ঘন্টা আগে চা দিতে বলছি। মজনু চা আনতে গেল। চা বানাতে বানাতেই শুনল সেকেন্ড সিন হচ্ছে। সে গভীর মনোযোগের সঙ্গে শুনছে। প্রতিটি ডায়লগ তার মুখস্থ। অনেকেই যেমন গানের সঙ্গে সুর মিলিয়ে গায়, মজনু অভিনেতার সঙ্গে অভিনয় করে। তার বড় ভালো লাগে। সেই মুহূর্তে করছে লেখকের ভূমিকা। তার মনে হচ্ছে সে খুব ভালো করছে। মনটা তার খানিকটা খারাপও লাগছে। এত চমৎকার অভিনয়, অথচ কেউ দেখতে পারছে না। অন্তত একজন যদি দেখত। মজনুর মুখ আনন্দে উল্লসিত হল। মোটর সাইকেল ভটভট করতে করতে আজমল চলে এসেছে। লাস্ট সিনটা আজকে তাহলে হবে। ঘুম ভেঙে আজ যে সে কার মুখ দেখেছিল কে জানে। বিউটি সেলুনের ছেলেটার মুখ বোধ হয়। ওই ছেলেটার মুখ দেখলে তার দিন খুব ভালো যায়। আজমল লিনার পাশে চেয়ারে এসে বসেছে। সে সিটি কলেজের অঙ্কের অধ্যাপক। তার বিশাল চেহারা, বিশাল গোঁফ দেখে অনুমান করা যায় না। বড়সড় চেহারার মানুষগুলির গলার স্বর সাধারণত খুব কোমল হয়। আজমলের বেলায় তা হয়নি। সে কথা বলে হল কাঁপে। লীনা বলল, আপনার মার শরীরকে এখন কেমন? আজমল বলল, ভালো, মানে খুব ভালো না, খানিকটা ভালো। হাসপাতালে ভর্তি করে দিয়েছি। হাতুটে কি একটা অপারেশন নাকি হবে। কবে হবে? জানি না কবে হবে, বউ দৌড়াদৌড়ি করছে, সেই জানে। স্ত্রীর কথা বলতে গিয়ে আজমল ভ্রুকুঞ্চিত করল। লীনা হাসি মুখে বলল, ভাবির সাথে আবার ঝগড়া হয়েছে? হো। এবার কি নিয়ে ঝগড়া করলেন? তার ধারণা আমি কোনো কিছুই দেখি না, শুধু নাটক নিয়েই থাকি। ধারণা কি ভুল? অবশ্যই ভুল। নিয়মিত ক্লাস করি, প্রাইভেট টিউশনি করি, প্রতিদিন সকালে বাজার করি। এর চেয়ে বেশি কোন পুরুষটা কি করে? ঝগড়া করার জন্য অজুহাত দরকার। এটা হচ্ছে একটা অজুহাত। ওই যে সিংহ থানার গল্প। সিংহ বলল, বেটা তুই জল ঘোলা করছিস কেন? লীনা বলল, আপনি মনে হয় ভাবির বোর খুব রেগেছেন। রাখবো না, অফকোর্স রাখবো। ভাবি এটাই কি নতুন মেয়ে নাকি? বাহ, অভিনয় তো খুব ভালো করছে। এক্সেলেন্ট। নাম কি? কুষ্ক। মনটা খারাপ হয়ে গেল ভাবি। কেন? এই মেয়েকে বেশি দিন ধরে রাখা যাবে না। টেলিভিশন ছো মেরে নিয়ে নিবে। তারপর আসবে ফিল্মের লোকজন। আর যদি তাও নাও আসে, মেয়েটির অভিনয় দেখে কোন একজন ছেলে তার প্রেমে পড়বে, বিয়ে হয়ে যাবে। বিয়ের পর ওই ছেলে আর ওই মেয়েটিকে অভিনয় করতে দিবে না। মনটা খুব খারাপ হয়ে গেল ভাবি, খুবই খারাপ। মেয়েটার নাম কি বললেন? পুষ্প। আমি নিজেই তো মনে হচ্ছে প্রেমে পড়ে যাচ্ছি। মাই গড, দারুণ মেয়ে তো। লীনা খিলখিল করে হেসে ফেলল। স্টেজ থেকে বিরক্ত চোখে আসিফ তাকাচ্ছে। লীনা হাসি বন্ধ করার জন্য মুখে আঁচল চাপা দিয়ে বারান্দায় চলে গেল। তার এই জাতীয় হাসাহাসির মূল কারণ হচ্ছে, যখনই গ্রুপে কোনো নতুন মেয়ে আসে, আজমল সবাইকে বলে বেড়ায় এই মেয়েটির
সে প্রেমে পড়ে গেছে। আসিফ লিনাকে নিয়ে রিক্সা করে ফিরছে। জলিল সাহেব একটা পিকআপ নিয়ে এসেছিলেন, তিনি লিফট দিতে চাইলেন। আসিফ রাজি হলো না। বৃষ্টিতে আধভেজা হয়ে বাড়ি ফেরার নাকি আলাদা একটা মজা আছে। বৃষ্টি অবশ্য থেমে গেছে, তবে আকাশে মেঘের ঘনঘটা, বিজলি চমকাচ্ছে, ব্যাঙ ডাকছে। ঢাকা শহরে এখনো ব্যাঙ আছে এবং বৃষ্টি দেখলে এরা গলা ফুলিয়ে ডাকে, এটাই একটা আশ্চর্যজনক ঘটনা। লিনা বলল, ব্যাঙ ডাকছে শুনছো? হ্যাঁ, শুনছি। গ্রাম গ্রাম লাগছে না? কিছুটা। এত বড় শহর হয়েও ঢাকার মধ্যে গ্রাম ব্যাপারটা রয়েই গেল। হ্যাঁ, আজিমপুরের কাছে যারা থাকে তারা শিয়ালের ডাকও শোনে। ওই দিকটায় এখনো শিয়াল আছে। খানাখন্দ ভরা রাস্তা, রিক্সা খুব ঝাঁকুনি দিচ্ছে। আসিফ ডান হাত দিয়ে লিনাকে জড়িয়ে ধরল। লিনার একটু গা যেন কেঁপে উঠল। সে নিজে এসে খানিকটা অবাকও হলো। এতদিন পরেও আসিফ তার গায়ে হাত রাখলে গা কেঁপে ওঠে। মনটা তরল ও দ্রবীভূত হয়ে যায়। কোত্থেকে যেন উড়ে আসে খানিকটা বিষণ্ণতা। আসিফ বলল, শীত লাগছে লিনা? না। পুষ্পের অভিনয় কেমন দেখলে? ভালো, খুব ভালো। কল্পনা করা যায় না এমন ভালো। আসলেই তাই? লীনা খানিকক্ষণ ইতস্তত করে বলল, ও যে কেন এত ভালো অভিনয় করছে তা কি তুমি জানো? আসিফ গম্ভীর গলায় বলল, জানি। বলো তো কেন? দাদা। হ্যাঁ, দাদা। বলতে পারলে তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। কি পুরস্কার? লীনা ইংরেজিতে বলল, ঝড় বৃষ্টির রাতে যে ধরনের পুরস্কারে পুরুষরা সবচেয়ে বেশি আনন্দিত হয় সেই পুরস্কার। আসিফ সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করতে করতে সহজ গলায় বলল, মেয়েটা খুব ভালো অভিনয় করছে, কারণ সে আমার প্রেমে পড়ে গেছে। দাদার জবাব কি ঠিক হয়েছে লিনা? লিনা বেশ খানিকক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ, ঠিক হয়েছে। ব্যাপারটা তুমি কখন ধরতে পেলে? প্রথম দিনেই টের পেলাম। অভিনয়ের এক পর্যায়ে তার হাত ধরতে হয়। হাত ধরেছি। হঠাৎ দেখি থরথর করে তার আঙ্গুলগুলি কাঁপছে। ভয় থেকেও কাঁপতে পারে, নার্ভাসনেস থেকেও কাঁপতে পারে। তা পারে, তবে এতদিন হয়ে গেল অভিনয় করছি, এখনো হাত ধরলে এরকম হয়। লিনা চুপ করে রইল। আসিফ হেসে বলল, একই ব্যাপার কিন্তু তোমার বেলাতেও ঘটে। হাত ধরলে তুমিও কেঁপে ওঠো। তুমি নিজে বোধহয় তা জানো না, নাকি জানো? লীনা গাঢ় স্বরে বলল, জানি। আসিফ বলল, পুষ্পের ব্যাপারে কি তোমার? লীনা আসিফকে কথা শেষ করতে দিল না, কথার মাঝখানেই বলল, আজিমপুরের দিকে কি সত্যি সত্যি শিয়াল ডাকে নাকি? একদিন শিয়ালের ডাক শোনার জন্য হলেও যেতে হয়। অনেকদিন শোনা হয়নি। তুমি ইন্ডিয়া থেকে ঘুরে আসো, তারপর একদিন যাব। আসিফ বা হাতে লিনার হাত মুঠো করে ধরল। লিনার আঙ্গুল কেঁপে উঠল। আসিফ লিনার দিকে না তাকিয়েই তরল গলায় হাসল। পুষ্পঢাকে পুরান ঢাকায় চানখার পুল থেকে ভেতরের দিকে যেতে হয়। বিরাট দোতলা বাড়ি, উপরের তলা ভাড়া দেওয়া। নিচের তলায় ভাগাভাগি করে পুষ্পরা থাকে এবং পুষ্পের বড় চাচা থাকে। পুষ্পের বাবা এবং বড় চাচা দুজনেই ওকালতি করে। দুজনের পোষণ নেই। পুষ্পের বাবা এজাজউদ্দিন ওকালতি ছাড়াও হোমিওপ্যাথি করে। হোমিওপ্যাথিতে তার কিছুটা পসার আছে। লোকজন বাসায় এসে ভিজিট দিয়ে ব্যবস্থাপত্র নেয়। পুষ্পদের বাসায় অনেকগুলি ভাই বোন। নিজের এবং চাচাতো বোনেদের সংখ্যা 7, ভাই 2জন। এরা রাতে কে কোথায় ঘুমায় তার কোনো ঠিক নেই। প্রায় দেখা যায় অনেক রাত্রে একজন পড়াশোনা শেষ করে উঠেছে, কোথাও ঘুমাবে জায়গা করে খুঁজে বেড়াচ্ছে। রান্না দুবাড়িতেই আলাদাভাবে হয়, তবে কে কোন বাড়িতে খাবে
তারও কোনো ঠিক নেই। পুষ্পের বড় চাচা খলিল উদ্দিন বেশিরভাগ সময়ই পুষ্পদের সঙ্গে খান। নিজের স্ত্রীর রান্না তিনি খেতে পারেন না। খেতে বসে বেশিরভাগ সময়ই খুব অপমানসূচক কথা বলে। আজ তাই বলছেন, আজ রান্না হয়েছে তেলাপিয়া মাছ। তিনি মুখে দিয়েই থু করে ফেলে দিলেন এবং থমথমে গলায় বললেন, জিনিসটা কি? তার স্ত্রী হাসিনা ক্ষীণস্বরে বললেন, তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ রাখতে তোমাকে কে বলল? সবাই খায়। সবাই খায়? কোন শালা তেলাপিয়া মাছ খায়? বল, কোন শালা তেলাপিয়া মাছ খায়? তিনি মাছের বাটি উল্টে ফেলে গটগট করে উঠে পাশে ছোট ভাইয়ের বাসায় খেতে গেলেন। সেখানেও তেলাপিয়া মাছ রান্না হয়েছে, তবে সেখানে তিনি কোনো উচ্চবাচ্য করলেন না। পুষ্প এই দুই পরিবারেরই বড় মেয়ে। পরিবারের সবচেয়ে বড় মেয়েকে কখনো ঠিক বড় মনে হয় না, এখনো সে ছোটই রয়ে গেছে। পুষ্প সম্পর্কে এই ধারণা আরও কিছুদিন থাকত, তবে এখন আর নেই। পুষ্প রিহার্সেলে রোজ শাড়ি পরে যাচ্ছে। শাড়ি পরলেই মেয়েটাকে তরুণীর মতো দেখায়। পুষ্পের বাবা এজাজউদ্দিন ভেবেছিলেন দু একদিনের ব্যাপার, এখন মনে হচ্ছে দু একদিনের ব্যাপার না, রোজই যাচ্ছে। ওরা অবশ্য গাড়ি করে নিয়ে যাচ্ছে এবং দিয়ে যাচ্ছে, এবং দোতলার ভাড়াটে মেয়েটাও যাচ্ছে। তবু একটা অস্বস্তি থেকে যায়। স্বভাব চরিত্রে কোনো একটা দাগ পড়ে গেলে মুশকিল। এজাজউদ্দিন স্ত্রীকে কদিন ধরে এ কথাটা বোঝাতে চেষ্টা করছেন। গম্ভীর গলায় বলছেন, একটা দাগ পড়ে গেলে খুব মুশকিল। দাগ তো শরীরের কোনো অসুখ না যে থুজা 200 দিব আর রোগ আরাম হবে। এজাজউদ্দিন সাহেবের স্ত্রী মমতা তার স্বামীর কোনো মতামতকেই তেমন পাত্তা দেন না। মেন নাটক করার ব্যাপারে তার সায় আছে, রক্ষণশীল পরিবারের মেয়ে হয়েও আছে। কেন আছে এই ব্যাপারটা ঠিক পরিষ্কার নয়। একদিন তিনি মেয়ের অভিনয় দেখেও এলেন। মেয়েটাকে শুধু বললেন, ছেলেটার গায়ের উপর এমন লেপ্টে পড়ে যাওয়ার দরকার কি? একটু দূরে দূরে থাক। পুষ্প বলেছে, আচ্ছা। মমতা বলেছেন, যখন ছেলেটা হাত ধরবে তখন হাত ঝাড়া দিয়ে ফেলে দিবি। যে বইয়ের দিকে ফিরেও তাকায় না, খালি বই লেখে, তার সঙ্গে এত কি মাখামাখি, বুঝলি? হাত ছাড়া দিয়ে ফেলে দিবি। পুষ্প হেসে বলেছে, আচ্ছা। তোর স্বামী হয়েছে যে, ওই ছেলেটা কে? তার নাম আসিফ। বিয়ে করেছে? হুম। বউকে তো দেখলাম না। উনি আসেন না, শরীর ভালো না। দেখতে কেমন? খুব সুন্দরী। অবাক হয়ে তাকিয়ে থাকতে হয়। ছেলেটির স্ত্রী খুবই সুন্দরী, এটা শোনার পর মমতার দুশ্চিন্তা পুরোপুরি চলে যায়। থিয়েটারের লোকগুলিকে তার ভালোই লাগে, বিশেষ করে মেয়েগুলিকে। এর মধ্যে একজন যে মায়ের ভূমিকা করে তাকে তার খুবই মনে ধরল। দেখেই মনে হয় শক্ত ধরনের মহিলা। এরকম শক্ত ধরনের মহিলা থাকলে নিশ্চিত হওয়া যায়। মমতা পুরোপুরি নিশ্চিন্ত হলেন। মহিলাকে বললেন, আমার মেয়েকে একটু চোখে চোখে রাখবেন। সে মহিলার সঙ্গে সঙ্গে বললেন, সে কি, আপনার মেয়ে তো আমারও মেয়ে। মমতা বড় শান্তি পেলেন। পুষ্প যে পরিবার থেকে এসেছে সেই পরিবারের সদস্যরা কোনো কিছু নিয়েই তেমন মাথা ঘামায় না। এতগুলি ছেলে মেয়ে যেখানে বড় হয় সেখানে কারো উপর তেমনভাবে নজর রাখা যায় না। কেউ অন্যায় কিছু করলেও তা মনে থাকে না। এজাজউদ্দিন সাহেব একদিন দেখলেন যে বাড়ির একজন ছেলে রাস্তায় পা ছড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। তিনি রাগে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এলেন। অপরাধীকে তা তিনি ঠিক ধরতে পারলেন না। কে ছিল, বাবলু না মহিন? অনেকক্ষণ হইচই করার পর তার রাগ কমল। পুষ্প হইচই কান্নাকাটি করে থিয়েটারে যোগ দেবার ব্যবস্থা করেছে। প্রথম ব্যাপারটাতে সবার খুব আপত্তি থাকলেও এখন মনে হচ্ছে কারও নেই। পুষ্পের চাচা একদিন রাতে গাড়ি থেকে নামতে দেখে অবাক হয়ে বললেন, কোত্থেকে আসছিস? পুষ্প বলল, থিয়েটার থেকে। থিয়েটার? কিসের থিয়েটার? ভুলে গেছেন চাচা, আমি একটা নাটক করছি না। নাটক? কবে? সামনের মাসে। ও আচ্ছা আচ্ছা, রাত বিরেতে ফিরতে হয় নাকি? এটা ভালো কথা না। 10টা বাজে, 10টা পর্যন্ত নাটক করলে পড়বি কখন?
এই নাটকটা করে আর করব না চাচা। গুড, ভেরি গুড। রিহার্সেল থেকে পুষ্প সবসময় হাসি খুশি হয়ে ফেরে। আজ তার মুখটা কালো, যেন বিরাট কোনো দুর্ঘটনা ঘটেছে। অথচ রিহার্সেলে তার সময়টা খুব ভালো কেটেছে। আপন নামের একজন ভারী ধরনের লোক তাকে অনেক মজার মজার কথা বলেছে। সেসব কথার মধ্যে একটা হচ্ছে, এই মেয়ে পাস করে কাউকে বিয়ে করে বসবে না, তাহলে নাটক মাথায় উঠবে। তোমার অভিনয় খুব ভালো হচ্ছে। কিছুদিন পর পর কিছুদিন পর দেখবে পথে বের হতে পারবে না। অটোগ্রাফ অটোগ্রাফ বলে লোকজন মাথা খারাপ করে দিবে। অটোগ্রাফ কি করে দিতে হয় সেটাও শিখে না। খুব সহজ একটা সিগনেচার তৈরি করো, যাতে খুব দ্রুত অটোগ্রাফ দিতে পারো। কালো চশমা পরা অভ্যেস করতে হবে, যাতে লোকজন চট করে চিনতে না পারে। লীনাপাও তার সঙ্গে অনেকক্ষণ কথা বললেন। গায়ে হাত রেখে এত আন্তরিকভাবে কথা বললেন যে তার চোখ প্রায় ভিজে উঠল। রিহার্সেল পুরোপুরি শেষ হওয়ার পর সবাই মিলে যখন চা খাচ্ছে, তখন তাকে বললেন, তোমার জন্য কি কিছু আনতে হবে পুষ্প? আমি ইন্ডিয়া যাচ্ছি। তোমার পছন্দের কোনো জিনিস যদি থাকে তাহলে বলো, আমি অবশ্যই নিয়ে আসব। তবে খুব দামি কিছু আনতে বলবে না, আমার হাতে তেমন টাকা পয়সা নেই। পুষ্প বলল, আমার জন্য চন্দন কাঠের একটা পুতুল আনবেন? অবশ্যই আনব। আপনি কতদিন থাকবেন? শুরুতে কথা হয়েছিল 10 দিনে, এখন শুনছি এই মাসের 1 মাসের প্রোগ্রাম হচ্ছে। তবে আমি এতদিন থাকব না। তোমাদের নাটকের আগে অবশ্যই ফিরে আসব। পুষ্প বলল, নাটক আপনাদের খুব প্রিয়? হ্যাঁ, খুব প্রিয়, খুবই প্রিয়। নাটকের একটা দল মানে পরিবারের বাইরে একটা পরিবার। পুষ্প চুপ করে রইল। লীনা বলল, কিছুদিন যাক, তখন এটা বুঝবে। সবাই কিছুদিন পর একসঙ্গে হতে না পারলে দেখবে ভালো লাগছে না, অস্থির অস্থির লাগছে। গ্রুপ নাটকের কত সমস্যা, তারপরও যে গ্রুপ নাটক টিকে আছে, কেন আছে? এ কারণেই আছে। বিদায় নেবার সময় লীনাপা তার দিকে তাকিয়ে এমন মিষ্টি করে হাসল, তবু তার মন খুব খারাপ হলো। কারণটা খুব অদ্ভুত। বৃষ্টি পড়ছিল বাইরে, তারা সবাই বারান্দায়। জলিল ভাই বললেন, সবাইকে আমি গাড়িতে পৌঁছে দিব, দরকার হলে 2টো ট্রিপ দিব, নো প্রবলেম। সবাই তাতেই খুব খুশি। আর আশ্চর্য, আসিফ ভাই বলল, আমাদের পৌঁছে দিতে হবে না। বৃষ্টিতে ভিজতে ভিজতে রিকশায় করে যাওয়ার অন্যরকম আনন্দ আছে। কাজেই শুভরাত্রি। তারা সত্যি সত্যি রাস্তায় নামল। আসিফ ভাই লীনা আপার হাত ধরে হাঁটছে। বৃষ্টির মধ্যে দুজন নেমে যাচ্ছে, গা ঘেঁষাঘেঁষি করে হাঁটছে। কি অপূর্ব দৃশ্য! প্রথম কয়েক মুহূর্ত পুষ্পের মন আনন্দে পূর্ণ হল। তারপর পরই চোখে পানি এসে পড়ার মতো কষ্ট হতে লাগল। কেন তার কষ্ট হচ্ছে এটা সে জানে, কিন্তু তার বিশ্বাস করতে মন চাচ্ছে না। তার কষ্টের কারণটা সে জানে, অথচ কাউকে সে বলতে পারবে না। এটাও একটা বিরাট কষ্ট। ভালো একজন বন্ধু যদি তার থাকতো, তাহলে কি সে তাকে এটা বলতে পারত? না, পারত না। কোনোদিন কাউকে এটা বলা যাবে না। চিরকাল গোপন রাখার মতো কিছু কিছু ঘটনা সব মানুষের জীবনেই হয়তো ঘটে। বাইরের কেউ কোনোদিন তা জানতে পারে না। বড় চাচার মেয়ে মিতরও একটা গোপন কথা আছে, যা সে কাউকে বলতে পারবে না। শুধু পুষ্পকে একদিন কাঁদতে কাঁদতে বলেছে, একটা গোপন কথা বলবো, কাউকে না বলতে পারলে আমি মরে যাব। পুষ্প বলল, কি? মিতু বলল, কিছু না, এমনি ঠাট্টা করছি। বলতে বলতে আবার কেঁদে অস্থির হলো। মিতুর গোপন কথা পুষ্প জানে না, মিতু বলেনি। হয়তো কাউকে সে বলবে না, গোপন কথা গোপনই থেকে যাবে। পুষ্প বাড়িতে ঢুকে শান্ত ভঙ্গিতে হাত মুখ ধুয়ে মাকে গিয়ে বলল, ভাত দাও মা। মমতা বলল, তোর হয়েছে কি রে? এমন লাগছে কেন? ভীষণ মাথা ধরেছে, খেয়ে শুয়ে পড়ব। তোর চাচির ওখানে গিয়ে খেয়ে আয়। ডাল ছাড়া ঘরে কিচ্ছু খাবার নেই। ডাল দিয়েই খাবো, ও ঘরে এখন আর যেতে ইচ্ছে করছে না। মমতা উঠে গিয়েই রান্নাঘরে মেয়েকে ভাত বেড়ে দিল। পুষ্প বলল, তুমি খাবে না মা? মমতা বললেন,
বুকে অম্বলের ব্যথা উঠেছে, এক কাপ দুধ খেয়ে শুয়ে পড়ব, তোকে একটা ডিম ভেজে দেই, দা। মমতা ডিম ভাজতে ভাজতে বললেন, আজ একটা কাণ্ড হয়েছে। সন্ধ্যাবেলা একটা গাড়ি করে ২-৩ জন মহিলা এসে উপস্থিত। কাউকে চিনি না। বললাম, কাকে চান? মোটা মতো একজন মহিলা বললেন, আমরা আপনার প্রতিবেশী, বেড়াতে এসেছি। আমার তখনই সন্দেহ হলো, প্রতিবেশী হলে গাড়ি করে আসবে কেন? কেমন অস্বস্তি অস্বস্তি ভাব। হেনতেন নানার কথা বলার পর ফস করে বলল, আপনার বড় মেয়েটার কি বিয়ে দিবেন? চিন্তা কর অবস্থা। চিনি না জানি না, এসেই কিনা বলে বড় মেয়ের বিয়ে দিবে। পুষ্প বলল, তুমি কি বললে? আমি আর কি বলবো? আমি বললাম, জি না, মেয়ের বিয়ের কথা এখন ভাবছি না। ওমা, তারপরও যায় না, বসেই আছে। পুষ্প বলল, চুপ করো তোমা, শুনতে ভালো লাগছে না। আহা, আসল মজার কথা তো শুনলেই না। খুব ফর্সা করে একজন মহিলা আছেন। উনি বললেন, বিয়ের সম্পর্ক এলে মুখের পর না বলতে নেই আপা, প্রপোজাল শুনুন, তারপর বলুন না। আমি বললাম, এমএ পাশ করার আগে মেয়ের বাবা মেয়ের বিয়ে দেবেন না। ভদ্রমহিলা বললেন, এমএ পাস তো বিয়ের পরেও করতে পারে। কি যে যন্ত্রণা, যাবে না, কিছুতেই যাবে না। তারপর বিদায় করলে কিভাবে? শেষ পর্যন্ত বললাম, আপা, আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে। তারপর উঠল। পুষ্প বলল, তোমার মজার কথা কি বলা শেষ হয়েছে নাকি আরো বাকি আছে? আসলটাই তো বলা হয়নি। ওরা চলে গেলে দেখি টেবিলের উপর চশমা পরা একটা ছেলের ছবি। ইচ্ছা করে ফেলে গেছে। মিতুর কাছে ছবিটা আছে, দেখতে চাইলে ওকে বল। আমি দেখতে চাইবো কেন? আহা, রেগে যাচ্ছিস কেন? দেখতে না চাইলে দেখবি না। নাটক থিয়েটার করতে পারিস, একটা ছেলের ছবি দেখলে মান যাবে নাকি? নাটক থিয়েটার আমি আর করব না। কি বললি? নাটক আমি আর করব না। হঠাৎ কি হলো? আমার ভালো লাগছে না। পুষ্প উঠে চলে গেল। সে রাতে মৃদুর সঙ্গে শোয়। আজ নিশ্চয়ই দেশের বাড়ি থেকে কেউ এসেছে, চিড়িয়াখানা দেখবে কিংবা চিকিৎসা করাবে। কারণ মিতুর বিছানায় অপরিচিত একজন মহিলা ঘুমোচ্ছে। মিতু তার স্বভাব মতো হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। পুষ্প তার নিজের শোবার জায়গা খোঁজার জন্য ব্যস্ত হলো না। ভিতরের দিকের বারান্দায় চলে গেল। রেলিং দেওয়া বারান্দায় এক কোনায় ইজি চেয়ার। পুষ্পের বাবা এই চেয়ারে বসে রোজ সকালে খবরের কাগজ করে। রাতে চেয়ারটা ঘরে নিয়ে যাওয়া হয়। আজ নেওয়া হয়। পুষ্প চেয়ারটায় এসে বসল। বৃষ্টি হচ্ছে না, ঝিঝি ডাকছে। ঝিঝি ডাকা মানে বাকি রাতটায় আর বৃষ্টি হবে না। আকাশ পরিষ্কার হয়ে চাঁদ উঠবে। চাঁদ উঠলে পুষ্পদের বাড়ির ভেতরটা খুব সুন্দর দেখা যায়। ভিতরের উঠোনে দুটো প্রকাণ্ড কামিনী গাছ আছে। সেই গাছে চাঁদের আলো পড়ে বলে পরে বড়ই রহস্যময় লাগে। পুষ্প চুপচাপ বসে আছে। বসে থাকতে থাকতে একসময় সে ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে ঘুমিয়ে চমৎকার একটা স্বপ্নও দেখল। সেই স্বপ্নটি পরম মধুর ছিল। তবু সে ঘুমের মধ্যেই খুব কাঁদল। খুব ভোরে লিনার ঘুম ভাঙল। এই ভোরগুলিকে বোধহয় কাকভোর বলে। তার স্বরে কার ডাকছে। ঘরের ভিতরে আধার ও কালো। এই কালো অন্ধকার, এই আলো অন্ধকারে মিশে পৃথিবীটাকে অন্যরকম লাগছে। শহরের ভোরে পাখির ডাক শোনা যায় না। কর্কশ কাক ডাকে। কাককে তো আর কেউ পাখি ভাবে না। আসিফ পাশ ফিরে ঘুমোচ্ছে। একটা হাত মুখের উপর ফেলে রাখায় মুখ দেখা যাচ্ছে না। লিনার একবার ইচ্ছে করল আসিফকে ডেকে তোলে। এত আরাম করে সে ঘুমোচ্ছে যে ডাকতে ইচ্ছে করছে না। লিনা দরজা খুলে বাইরে এলো। রান্নাঘরে কুটকুট শব্দ হচ্ছে। বেরো তার বাচ্চার জন্য দুধ গরম করছে। লিনা রান্নাঘরে ঢুকল। চায়ের পানি চড়াবে। অনেকদিন বেডটি খাওয়া হয় না। বেনু মুখ তুলে লিনাকে দেখল। কিছু বলল না। বেনুর মুখ অস্বাভাবিক গম্ভীর। লিনা বলল, বাচ্চা জেগে গেছে? জি। চা খাবে বেনু? আমি চা করছি। চা খাবো না,
আজ আপনি চলে যাবেন, তাই না? মন খারাপ লাগে? একটু লাগে। তোমারও কি মন খারাপ? কেমন যেন লাগছে? ঝগড়া-টগড়া হয়েছে? বেনু খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আমার মনটা খুব খারাপ। খুকির বাবা কাল রাতে আমাকে চড় দিয়েছে। নিজের বাবা-মা কোনোদিন আমার গায়ে হাত তুলে নাই। আর ও কিনা বেনুর বাচ্চা কাঁদছে। সে দুধ নিয়ে চলে গেল। লীনাকে সুন্দর ভোরবেলায় অসুন্দর একটা ছবির মুখোমুখি হতে হলো। বেচারা বেনু আজ সারাদিন খুব মন খারাপ করে থাকবে। আগামীকাল বা পরশুও এরকম যাবে। তারপর আস্তে আস্তে সব ভুলে যাবে। স্বামীর সঙ্গে হাসবে, গল্প করবে। স্বামীর প্রয়োজনে লাজুক ভঙ্গিতে ব্লাউজের হুক খুলবে। তারপর আবার একদিন এরকম একটা কাণ্ড ঘটাবে। স্বামী চর বসাবে কিংবা ধাক্কা দিয়ে ফেলে দিবে মেঝেতে। লীনা ২ কাপ চা বানিয়ে সবার ঘরে ঢুকল। আশরাফ একটা চাদর টেনে গলা পর্যন্ত ঢেকে নিয়েছে। বেচারার বোধহয় শীত করছিল। ডেকে তুলে চা খেতে বলবে? না থাক, বেচারা ঘুমুক। যদিও ডেকে তুললেই ভালো হতো। আজ লীনা চলে যাবে। যাবার দিনটায় যত বেশি পারা যায় গল্প করা উচিত। লীনা আসিফের পাশে বসে চা খাচ্ছে। চা খেতে খেতে হঠাৎ তার মনে হলো তাদের দুজনের সম্পর্কে একটা অস্বাভাবিকতা আছে। আসিফ কখনো কোনো কারণেই তার সঙ্গে রাগ করেনি, চড়া গলায় কথা বলেনি। লীনা নিজে কোনো মহামানবী নয়। আসিফের রাগ করার মতো এই দীর্ঘবিবাহিত জীবনে অনেক কিছুই সে করেছে। অথচ সেসবের যেন কোনো কিছুই আসিফকে স্পর্শ করেনি। এর কারণটা কি? এও কি এক ধরনের অভিনয় নয়? একজন বড় মাপের অভিনেতা কি সবসময় অভিনয় করে না? একজন শুধু দক্ষ নয়, অসাধারণ প্রতিভাবান অভিনেতা নিজেকে সবসময় দখলে রাখেন। সারাক্ষণ অভিনয় করে যান। অভিনয় সব মানুষই করে। যে স্ত্রীকে অসহ্য বোধ হয় তার সঙ্গেও হাসি মুখে কথা বলে। অভিনেতা সেই জিনিসটাকেই অনেক দূর পর্যন্ত নিয়ে যান। লীনা অস্বস্তি বোধ করছে। আসিফ সম্পর্কে এরকম ধারণা তার শুধু আজ না, অনেকবারই হয়েছে। বিয়ের ২য় বছরে সন্দেহটা তার প্রথম হলো। সে লক্ষ্য করল ভালোবাসা ভালোবাসাবাসির সময় আসিফ একেক সময় একেক রকম আচরণ করে, যেন সে ভিন্ন চরিত্রে অভিনয় করছে। একজন মানুষ ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন আচরণ করতে পারে, কিন্তু তার মূল সুরটি কিছুতেই কাটবে না। মূল সুর অবশ্যই বজায় থাকবে। আসিফের বেলায় তা থাকে না। পুরো ব্যাপারটাই তার বেলায় বদলে যায়। অভিনয় ছাড়া এ জিনিস সম্ভব নয়। লীনা চায়ের কাপ নামিয়ে রেখে একটা হাত আসিফের হাত গায়ে রাখল। মৃদু স্বরে ডাকল, এই। আসিফ সঙ্গে সঙ্গে জেগে উঠল। লীনা বলল, হাত মুখ ধুয়ে আসো, চা গরম করে আনছি। আর একটু ঘুমোতে ইচ্ছে করছে যে। তাহলে ঘুমাও। লীনা আবার বারান্দায় চলে এল। যদিও সে জানে আসিফ ঘুমাবে না, উঠে আসবে। সে ঠিক তাই করবে যে একজন আদর্শ স্বামীর করা উচিত। এর বাইরে সে এক চুলও যাবে না। আসিফ সত্যি সত্যি উঠে এলো। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে এসে পাশে দাঁড়ালো। হাসি মুখে বলল, এ তো মনে হচ্ছে একবারে প্রত্যুষ লগ্ন। লীনা বলল, তুমি কি বেরোবে নাকি আজ? হ্যাঁ। কোথায় যাবে? ব্রিটিশ কাউন্সিলে যাব। 11টার সময় একটা ছোটখাটো ওয়ার্কশপের মতো হবে। ব্রিটিশ একজন মহিলা নাটকের বিশেষজ্ঞ এসেছে। নাটক নিয়ে কথা বলবেন। শুনে আসি। তুমি যাবে? না। তোমার প্লেন তো রাতে। চলো। চলো না যাই। লীনা জবাব না দিয়ে চা আনতে গেল। পাশের ঘরে উঁচু গলায় হাসমত আলী চিৎকার করছে, তুই পেয়েছিস কি? তুই ভাবস কি? তুই কি আর কি করস? তুই আমার চিনস না? গ্রাম্য ভাষা, কুৎসিত ভঙ্গির চেঁচামেচি। বেনুর গলা পাওয়া যাচ্ছে না, তবে সে ব্যাকুল হয়ে কাঁদছে। লীনা লক্ষ্য করল আসিফ খুব আগ্রহ নিয়ে ঝগড়ার কথাবার্তা শোনার চেষ্টা করছে। এই আগ্রহ খুবই অশোভন। অন্যদের কুৎসিত চেঁচামেচি সে এত আগ্রহ নিয়ে শুনবে কেন?
লীনা রাগ করতে গিয়েও করতে পারল না। তার কাছে মনে হলো ঝগড়াটা আসিফের শোনা উচিত। একজন অভিনেতাকে চারপাশ থেকে শিখতে হবে, ক্যারেক্টার অ্যানালাইসিস করতে হবে। ঝগড়ার সময় কোন পর্দায় চেঁচাবে, কোন ভঙ্গিতে কথা বলবে, মুখের কোন মাংসপেশি ফুলে ফুলে উঠবে, ভ্রু কোঁচকাবে কি কোঁচকাবে না, এসব লক্ষ্য না করতে পারলে বড় হবার পথ কোথায়? লীনা চা এনে দিল। আসিফ চায়ে চুমুক দিয়ে একটা তৃপ্তির ভঙ্গি করল। লীনা বলল, হাসমত সাহেবের চেঁচামেচি শুনতে কেমন লাগছে? ইন্টারেস্টিং। একটা জিনিস লক্ষ্য করলাম, ঝগড়ার সময় এক স্কেলে কথা বলে এবং বলে অতি দ্রুত। আমার ধারণা তোর কথা বলার স্পিড তখন 3 গুণ বেড়ে যায়। লীনা ক্লান্ত গলায় বলল, তুমি দয়া করে হাসমত সাহেবকে বলো তো চুপ করার জন্য। এই ভোরবেলায় উনি কি শুরু করেছেন, খুব খারাপ লাগছে। আসিফ সঙ্গে সঙ্গে চায়ের কাপ হাতে নিয়ে উঠে চলে গেল। ভারী এবং গম্ভীর গলায় ডাকল, হাসমত সাহেব, এই যে হাসমত সাহেব, একটু বাইরে আসুন তো ভাই। কেন? আসুন, আমার সঙ্গে একটা সিগারেট খান। হাসমত সাহেব বিরক্ত মুখে বের হয়ে এলেন, ঝাঁঝালো গলায় বললেন, অসহ্য বুঝলেন ভাই, অসহ্য। কানের কাছে রাত দিন ঘ্যান 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 ঘ্যান, লাইফ এল করে দিছে। তাই বুঝি? আর বলেন কেন, আমার মাথায় রক্ত উঠে গেছে। মাঝে মাঝে মাথায় রক্ত ওঠা ভালো, এতে ব্রেইন পরিষ্কার থাকে। বলতে বলতে আসিফ হাসমত সাহেবের কাঁধে হাত রেখে হাসল। দূর থেকে লক্ষ্য করল, এ হাসি শুধু হাসি নয়, এর মধ্যে অনেকখানি অভিনয় মিশে আছে। এ হাসি দিয়ে আসিফ অনেক কিছু বলতে যাচ্ছে, বুঝিয়ে দিচ্ছে সংসারে অবুঝ মেয়েরা থাকে, তারা অনেক অন্যায় করে, এইসব অন্যায় দেখতে হয় ক্ষমা ও প্রশ্রয়ের চোখে, সবকিছু ধরতে নেই। নিন হাসমত সাহেব, একটা সিগারেট ধরান, তারপর এই চমৎকার সকালটা একটু দেখুন। আর ভাই সকালবেলায় ঘুমাইতেই দেয় নাই, খালি ফ্যাস ফ্যাস। আসিফ আবার হাসল, নিজেই সিগারেট ধরিয়ে দিয়ে বলল, আরেক কাপ চা খেতে ইচ্ছে করছে। ভাবিকে ডেকে বলুন তো আমাদের দুজনকে 2 কাপ চা দিতে। এরকম ভোরবেলায় রাগারাগি করা ঠিক হচ্ছে না। রাগারাগিটা রাতের জন্য মুলতবি থাক, রাতে আবার নতুন উদ্যমে শুরু করবেন। হাসমত আলী সত্যি সত্যি খুব সহজ এবং স্বাভাবিক ভঙ্গিতে বলল, ও বেনু, দেখি আমাদের চা দাও তো, নোনতা বিস্কিট টিস্কিট কিছু আছে কিনা দেখো, আমার আবার খালি পেটে চা সহ্য হয় না। বেনু চোখ মুছে চা বানাতে গেল। আসিফ বলল, বুঝলেন হাসমত সাহেব, অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি ভোর নিয়ে একটা কবিতা মনে করতে পারছি না। বাঙালি কবিরা ভোর নিয়ে বেশি কবিতা লেখেননি বলে মনে হচ্ছে। লিখব থেকে বলেন, কয়টা কবি ভোরবেলায় ঘুম থেকে ওঠে? এরা রাত 2টা 3টা পর্যন্ত জাগে, ওঠে রাত 10টার পর। আসিফ শব্দ করে হেসে উঠল। হাসি ভয়াবহ সংক্রামক, ব্যাধির চেয়েও সংক্রামক। হাসমত আলীও হাসতে শুরু করলেন। হাসতে হাসতে বললেন, ভোরের একটা কবিতা মনে পড়ছে রে ভাই। ভোর হলো, দোর খোলো, হা 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 হা। বেনু চা নিয়ে এসেছে। হাসমত বলল, বেনু, আসিফ ভাইরে বলেছ যে কয়দিন ভাবি থাকবে না, দুবেলা আমাদের সঙ্গে খাবে, না খেলে আমরা খুব মাইন্ড করব, ভালো করে বলে দাও। ভাইজান কি আমার কথা শুনবো? অফকোর্স শুনবো। কিছুক্ষণ আগেই আমরা থাকতে বাইরে বাইরে খাইব, এটা কোনো কথা? ভাই সাহেবের উপলক্ষে ভালো মন্দ কিছু খাবো। বেনু, জিরা বাটা দিয়া তুমি যে গোস্ত রাঁধো, এটা মনে রাখবে, এটা যেন রান দিও। আসিফের বড় ভালো লাগছে। কিছুক্ষণ আগে কি কুৎসিত চেঁচামেচি চলছিল, এখন কি চমৎকার করেই না দুজন কথা বলছে। এরা দুজন ভোরের আনন্দ অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের সাজঘর পর্ব 4। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।